হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর 8th লেকচারে। আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে থিওরিটা, অর্থাৎ কি কোন একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে কমপ্লিট হয়। তো তার দুটো তত্ত্ব আছে, সেই দুটো তত্ত্বের মধ্যে একটা তত্ত্বকে আমরা বলি কি না কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব, এবং একটা সন্ধিগত অবস্থা তত্ত্ব বা ট্রানজিশন স্টেট থিওরি। এই দুটো থিওরি তত্ত্ব সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, এখান থেকে তোমাকে থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে, যে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে টিকা লিখো সংঘর্ষ তত্ত্ব বা টিকা লিখো ট্রানজিশন স্টেট থিওরি। তো এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে, কিন্তু তোমার এখানে কিন্তু কনসেপ্টটা কিন্তু জানা অনেক প্রয়োজন, কারণ এই কনসেপ্টটা থেকে তুমি অনেক ধরনের কোশ্চেন ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তো তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব কি না সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি সম্বন্ধে। দেখো, এই তত্ত্ব অনুযায়ী কি বলা হলো না, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি করতে হয়, অণুগুলোর মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া করতে হয়, তাহলে তাদের মধ্যে কি করতে হবে না সংঘর্ষ করতে হবে। এবার দেখো, অণুগুলো যখন রিয়াকশন মিডিয়ামের মধ্যে আছে, তখন তাদের মধ্যে একটা নিজস্ব শক্তি আছে। সেই শক্তিগুলো কেন থাকে? কারণ সেই অণুগুলোর মধ্যে ভাইব্রেশন এনার্জি, মানে ওরা কম্পন করছে, সেই কম্পনের জন্য একটা শক্তি থাকে, রোটেশনাল এনার্জি থাকে, ট্রান্সলেশন এনার্জি থাকে। তো এই বিভিন্ন ধরনের শক্তিগুলো থাকে। এই শক্তিগুলো থাকার জন্য তাদের নিজের একটা শক্তি থাকে। এবার ওই শক্তি থাকার জন্য কি করে অণুগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেতে থাকে অল টাইম। এবার তার মানে কি, তার সংঘর্ষ হচ্ছে। তার মানে কি, এই যে কোনো সংঘর্ষণ মানেই যে সংঘর্ষ হলে যে তারা প্রোডাক্ট তৈরি করবে তার কিন্তু মানে নেই। অর্থাৎ কি, যে অণুগুলোকে যদি মানে রিয়াক্টেন্ট গুলোকে বা বিক্রিয়ক পদার্থগুলোকে যদি প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট এনার্জি লাভ করে, একটা নির্দিষ্ট শক্তির মাত্রা অতিক্রম করে নিয়ে তারপরে তাকে সংঘর্ষ করতে হবে। ঠিক আছে, এবং সেই সমস্ত সংঘর্ষগুলো, অর্থাৎ যে সমস্ত সংঘর্ষের ফলে প্রোডাক্টটা পাওয়া যাবে, সেই সমস্ত সংঘর্ষকে আমরা বলবো কার্যকারী সংঘর্ষ। ঠিক আছে, এবার কার্যকারী সংঘর্ষ হতে গেলে যে ন্যূনতম পরিমাণ শক্তিটা অর্জন করলে বিক্রিয়ক পদার্থগুলো কি করে না, তোমার হচ্ছে কি বিক্রিয়া করার জন্য রেডি হয়। কি বললাম, যে ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করার জন্য সক্ষম হয়, সেই ন্যূনতম পরিমাণ শক্তিটিকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। ঠিক আছে, এবার অণুগুলো যদি সূচনা শক্তিতে যায়, সূচনা শক্তির অধিকারী হয়, তাহলে তারা কার্যকারী সংঘর্ষ করে, এবং কার্যকারী সংঘর্ষ হলেই তবেই কিন্তু বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। ঠিক, এটুকু বুঝতে পেরেছো? এবার কার্যকারী সংঘর্ষ হতে গেলে বিক্রিয়ক পদার্থগুলোকে কিছু শর্ত পালন করতে হবে। সেই শর্তগুলো কি না, দুটো শর্ত আছে এখানে। একটা হচ্ছে শক্তিজনিত বাধা এবং একটা হচ্ছে বিন্যাসগত বাধা। কি বললাম, একটা হচ্ছে কি শক্তিজনিত বাধা, একটা শক্তিজনিত বাধা এবং একটা বিন্যাসগত বাধা। এবং এই শক্তিজনিত বাধাটা কি জিনিস, দেখো কি বলা হলো না, অণুগুলোকে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তাদেরকে একটা নির্দিষ্ট শক্তি অতিক্রম করতে হবে। ঠিক, একটা ব্যারিয়ার পার করতে হবে। এবার সেই শক্তি, তারা যদি সেই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির ব্যারিয়ার, একটা নির্দিষ্ট শক্তির যে বাধাটা, সেটাকে যদি অতিক্রম করে, তাহলে কিন্তু তারা প্রোডাক্টটা দিতে পারবে। কিরকম ব্যাপারটা, যেমন ধরে নাও, এই আমাদের ওই একই রকম ভাবে ওই তোমার হচ্ছে কি যে অ্যাক্টিভেশন এনার্জি যে কনসেপ্টটা, সেখানে একটা আমাকে ব্যবহার করতে হবে। তো তার মানে কি, ধরো রিয়াক্টেন্ট গুলো তাদের নিজস্ব গড় শক্তি আছে এবং ধরো একটা প্রোডাক্টের শক্তি। তো তাহলে কি করতে হবে, তাকে একটা নির্দিষ্ট শক্তি অতিক্রম করতে হবে। ঠিক আছে, তো তার মানে কি, যে শক্তিজনিত বাধাটা যদি অতিক্রম করতে হলে তাদেরকে একটা গড় গতিশক্তির অধিক একটা ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করতে হবে। সেটাকে আমরা বলবো কি না, হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে কি, অণুগুলো তারা কি করলো, হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটেড হলো। এবং এই যে দেখো সূচনা শক্তি কাকে বলবো না, সূচনা শক্তি মানে কি, যে শক্তিতে ও যে বিক্রিয়া করার জন্য রেডি হলো। তার মানে কি, সূচনা শক্তি সমান সমান ওর গড় গতিশক্তি প্লাস হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি, এই দুটো মিলে কিন্তু সূচনা শক্তি হবে। ঠিক আছে, তো তাহলে দেখো এবার অণুগুলো কি করলো না, তোমার হচ্ছে কি সক্রিয় হয়ে শক্তিজনিত বাধাগুলোকে অতিক্রম করলো। এবার তার মানে এটাই না যে ও যদি শক্তিজনিত বাধা যদি অতিক্রম করে যায়, তার মানে যে সেটা প্রোডাক্ট দিবে তার কিন্তু কোনো মানে নেই। তো তাকে সেকেন্ড বাধা এবার অতিক্রম করতে হবে। সেকেন্ড বাধাটা কি না, বিন্যাসগত বাধা। আচ্ছা, শক্তিজনিত বাধাটা বুঝতে পারলে, দেখো কি বললাম না, ধরুন আমি একটা বিক্রিয়া শুরু করেছিলাম,
একটা বিক্রিয়া শুরু এ থেকে আমার তৈরি হচ্ছে কি বি, এটা তৈরি হচ্ছে। এবার ধরুন একটা বিক্রিয়া আমি শুরু করেছিলাম 500টা এ নিয়ে, তো তার মানে এখান থেকে যে 500টাই বি পাবো তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু দেখা যায় মোস্ট অফ কেসে কখনোই কিন্তু 100% প্রোডাক্ট পাওয়া যায় না। এখান থেকে দেখা গেলো কি যে 500টার মধ্যে ধরে নাও তোমার 400টা এরা কি করলো না তোমার শক্তিজনিত বাধাটা অতিক্রম করলো। এবার এই 400টাই যে প্রোডাক্ট দেবে বিতে তার কিন্তু কোনো মানে নেই। এবার এই 400টার মধ্যে হয়তো কিছু পরিমাণ সংখ্যক আবার কি করতে পারে না বিন্যাসগত বাধাকে অতিক্রম করতে হবে। এবার দেখা গেলো তার মধ্যে 300 জন কি করলো না বিন্যাসগত বাধা অতিক্রম করলো, তাহলে এই 300 জনই শুধুমাত্র কিন্তু প্রোডাক্টটা দেবে, অর্থাৎ কি 500 জনের মধ্যে 300 জনটা প্রোডাক্টটা দেবে। ঠিক আছে, তাহলে বিন্যাসগত বাধাটা কি জিনিস সেটা একটু সম্বন্ধে আলোচনা করে নি। দেখো বিন্যাসগত বাধা মানে কি, ধরে নাও সাপোজ আমার একটা বিক্রিয়া হচ্ছে যে এ এর সঙ্গে বিসি বিক্রিয়া করে নিয়ে আমার তৈরি হচ্ছে ধরে নাও এ বি প্লাস সি, এই বিক্রিয়াটা হচ্ছে। তো তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কি না এর মধ্যে বির বন্ড তৈরি হয়েছে। তো তাহলে দেখো এখানে যখন ওরা ধরে নাও এরা সক্রিয়করণ শক্তি নিয়েছে, নেওয়ার পরে এবার হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য রেডি হয়েছে, শক্তিজনিত বাধা অতিক্রম করেছে। এবার এরা দুই ভাবে ওরা নিজেদের মধ্যে কলিশন করতে পারে, এইভাবে আসতে পারে মানে এই বি আর সি কাছাকাছি আসতে পারে, আর একটা হতে পারে কি এই ধরনের এখানে এ আছে, এ আসলো এদিকে ধরুন সি আর বি আছে, এইভাবেও কলিশন হতে পারে। তো তাহলে দেখো এই যে দুটো প্রবাবিলিটি মানে এটা দুই ভাবে সজ্জা নিয়ে তারা পরস্পরের কাছে আসতে পারে। তো তাহলে কোন সজ্জাটার ফলে প্রোডাক্ট তৈরি হবে বলো দেখি। তাহলে এখান থেকে এ বি কে যদি কলিশন করে তাহলেই তো তোমার হচ্ছে কি এখান থেকে এ বির মধ্যে বন্ড তৈরি হবে, কখনো কি এইভাবে তৈরি হবে? তৈরি হবে না। তো তার মানে কি দুটা বিন্যাসের মধ্যে যে বিন্যাসগুলোর ফলে অর্থাৎ কি যে মলিকিউলগুলো এই বিন্যাসটা লাভ করবে তারাই প্রোডাক্ট দিতে পারবে, এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা এটাকে যদি আমরা বাস্তব যদি একটা উদাহরণ নিই, ধরুন তোমার তৈরি করবো আমরা N2O4, ঠিক আছে N2O4, ধরুন এর আমরা জাস্ট বন্ডগুলো দেখাচ্ছি, পুরোপুরি আমার স্ট্রাকচার দেখাচ্ছি না। ধরুন না এন এর মধ্যে বন্ধন তৈরি করতে হবে। এবার আমার কি আছে NO2 থেকে তৈরি হবে, NO2 থেকে NO2 আছে, ঠিক আছে এটা হচ্ছে কি NO2 আছে। এবার এইভাবে ওরা কলিশন করতে পারে। আর একটা সম্ভাবনা আছে কি এইভাবে ওরা কলিশন করতে পারে। এবার ধরো এন কে যদি কলিশন করে তাহলে কিন্তু নাইট্রোজেনের মধ্যে বন্ধন তৈরি হবে। কখনো এন আর অক্সিজেন এরা যদি পরস্পরের সঙ্গে যদি কলিশন করে তাহলে কিন্তু কখনোই প্রোডাক্ট পাবো না। অর্থাৎ কি এই যে বিন্যাসটা তারা যখন শক্তিজনিত বাধা অতিক্রম করলো তারপরে তাকে বিন্যাসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে যদি বিন্যাসটা ঠিকঠাক যদি ওরা নেয় তো তাহলেই কিন্তু ওরা কি করবে না কার্যকরী সংঘর্ষ করতে রেডি হবে, এবং কার্যকরী সংঘর্ষ করলে তবেই কিন্তু আমরা প্রোডাক্ট পাবো। এবং এই কনসেপ্টটা কিন্তু সংঘর্ষ তত্ত্বের মধ্যে বলা হলো। তাহলে সংঘর্ষ তত্ত্ব ব্যাপারটা তাহলে বুঝতে পেরেছো, যদি পরীক্ষায় আসে তাহলে 3 নম্বরের জন্য টিকা হিসেবে আসতে পারে। তো তাহলে তুমি আসে তাহলে কিভাবে বলবে বলো। প্রথমে তুমি বলে নেবে যে এই তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে কোন একটা বিক্রিয়া যদি প্রোডাক্ট তৈরি করতে হয় তো তাহলে কি করতে হবে না তাকে হচ্ছে কি সংঘর্ষ করতে হবে। এবার আমার সংঘর্ষগুলোর মানে কি সংঘর্ষের মধ্যে কি কার্যকরী সংঘর্ষটা কাকে বলে সেটা তুমি প্রথমে বলে নেবে। সো কার্যকরী সংঘর্ষ বলা হয়ে গেল, বলা হওয়ার পরে তবে কি বলবে না এই কার্যকরী সংঘর্ষ হতে গেলে বিক্রিয়ক মলিকিউলগুলোকে দুটি বাধা অতিক্রম করতে হবে। সেই দুটি বাধা অবশ্যই বলে নেবে কি একটা শক্তিজনিত বাধা, একটা হচ্ছে বিন্যাসগত বাধা। শক্তিজনিত বাধা কি জিনিস তাহলে কি বলবে যে অণুগুলোকে একটা নিজস্ব শক্তি একটা শক্তির বাধা অতিক্রম করতে হবে, কি তার যে গড় গতিযুক্ত শক্তি আছে তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিতে হয়, গড় গতিশক্তির অধিক একটা শক্তি গ্রহণ করতে হয়, তারপরে তারা কি প্রোডাক্ট তৈরি করতে পারে। এবার ওই গড় গতিশক্তি নিলেই যে শক্তিজনিত বাধা অতিক্রম করলে যে তারা প্রোডাক্ট দেবে তার কোনো মানে নেই। তারপরে কি করতে হবে তাকে বিন্যাসগত বাধা অতিক্রম করতে হবে। এবার বিন্যাসগত বাধা তো ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করবে, ছবি দিয়ে সুন্দর করে ছবি আঁকিয়ে নিয়ে তারপরে ব্যাখ্যা করবে। তো তারপরে বিন্যাসগত বাধা যদি অতিক্রম করে তাহলেই তারা কি করবে না প্রোডাক্টটা তৈরি করতে পারবে। তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারলাম না সূচনা শক্তি কি জিনিস সেটা বুঝতে পেরেছো। সূচনা শক্তি কাকে বলবো না সূচনা শক্তি মানে কি তোমার গড় গতি শক্তি প্লাস তোমার সক্রিয়করণ শক্তি মিলে তারপরে হচ্ছে তোমার সূচনা শক্তি কিন্তু, ঠিক আছে। সূচনা শক্তি কাকে বলে, কার্যকরী সংঘর্ষ কাকে বলে, এগুলো সংজ্ঞা আকারে তোমার আসতে পারে। আচ্ছা এখান থেকে তোমার এরকম একটা কোশ্চেন হয় আর কি, এরকম কোশ্চেন দিতে পারে বিন্যাসগত বাধা থেকে, যেরকম কোশ্চেন দিতে পারে যে ধরুন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক মলিকিউলগুলো শক্তিজনিত বাধাটা অতিক্রম করে ফেললো কিন্তু তাও বিক্রিয়াটির তোমার বিক্রিয়ার হার খুব মন্থর, তাহলে এখান থেকে তুমি মানে কেন সেই মন্থরটা হলো সেটা ব্যাখ্যা করতে পারবে। কি বললাম একটা বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াটা তোমার হচ্ছে কি সক্রিয়করণ শক্তিতেও চলে গেছে, তো চলে যাওয়ার পরেই চলে গেছে তার মানে কেউ প্রোডাক্ট দিয়ে দেবে কিন্তু তাও বিক্রিয়াটা খুব ধীরে ধীরে হচ্ছে, তার কারণটা ব্যাখ্যা করো। তখন তুমি কি বলবে যে তার মানে যে তোমাকে বিক্রিয়াটা প্রোডাক্ট তৈরি হতে গেলে তাকে দুটা বাধা অতিক্রম করতে হয়। সক্রিয়করণ শক্তিতে গেছে মানে কেউ শক্তিজনিত বাধাটা অতিক্রম করেছে কিন্তু বিন্যাসগত বাধাটা নিশ্চয়ই অতিক্রম করতে পারেনি, তাই জন্য বিক্রিয়াটা ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, বুঝতে পেরেছো। তারপর চলো এবার আমরা ওই ট্রানজিশন স্টেট থিওরিটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। তাহলে চলো এবার আমরা ট্রানজিশন স্টেট থিওরি সম্বন্ধে একটু আলোচনা করে নেবো।
দেখো এই তত্ত্ব অনুযায়ী তোমাকে কি বলা হলো না কোনো একটা বিক্রিয়া সম্পূর্ণ করতে গেলে তাকে অবশ্যই আগে কি করতে হবে না সূচনা শক্তির অধিকারী হতে হবে, অর্থাৎ কি তাকে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তার গড় গতি শক্তির অধিক যে ন্যূনতম পরিমাণ শক্তি অর্থাৎ কি সক্রিয়করণ শক্তিটাকে গ্রহণ করলে সূচনা শক্তিতে পৌঁছাবে এবং সূচনা শক্তিতে পৌঁছানোর পরে ও কি করবে না প্রোডাক্ট দেবে। এবার সেই যে বিক্রিয়ক পদার্থগুলো তারা কিভাবে সূচনা শক্তিতে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে দেখো প্রথমে গড় গতি শক্তির যে অণুগুলো আছে তারা কি করবে তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণ মানে একটা সংঘর্ষ করবে, আকর্ষণ করবে, করে নিয়ে তারা একটা প্রথমে জটিল যৌগ গঠন করবে মানে অস্থায়ী জটিল যৌগ গঠন করবে এবং সেই অস্থায়ী জটিল যৌগটার শক্তি অনেক বেশি হবে, ঠিক আছে। সেই অস্থায়ী জটিল যৌগটা তৈরি করবে এবং সেই অস্থায়ী জটিল যৌগটা আবার কি করবে সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে দ্রুত ভেঙে যাবে, সেখান থেকে ভেঙে গিয়ে তারপরে প্রোডাক্টটা তৈরি করবে। ওই যে মাঝখানে যে তোমার ইন্টারমিডিয়েট অর্থাৎ কি যেটা তোমার অস্থায়ী যৌগটা অস্থায়ী জটিল যৌগটা তৈরি হলো সেটাকে আমরা বলবো কি না তোমার হচ্ছে গিয়ে ট্রানজিশন স্টেট বলবো, ঠিক আছে। ব্যাপারটা আমরা একটু চলো ছবির সাহায্যে ব্যাখ্যা করি। যে ধরে নাও সাপোজ এরকম একটা বিক্রিয়া হচ্ছে, কি বিক্রিয়া না ওই যে আমরা সেই বিক্রিয়াটা উদাহরণ নিচ্ছি যে এ তোমার এখান থেকে বিসি এর সঙ্গে বিক্রিয়া করে তোমার তৈরি হচ্ছে কি এবি এবি প্লাস সি এই বিক্রিয়াটা হচ্ছে। এবার এই ট্রানজিশন স্টেট থিওরিতে বলা হলো কি না বলা হলো যে এখানে প্রথমে এই যে বিক্রিয়াটা যে হচ্ছে সেই বিক্রিয়াটা প্রথমে শক্তি গ্রহণ করবে মানে বিক্রিয়ক পদার্থগুলো কি করবে না শক্তি গ্রহণ করবে, ঠিক আছে, প্রথমে শক্তি গ্রহণ করবে। এবার এরা যদি শক্তি প্রথমে গ্রহণ করে তাহলে কি শক্তি গ্রহণ করে ওরা একটা ইন্টারমিডিয়েট অবস্থা অর্থাৎ কি একটা অবস্থা তৈরি করবে। কিরকম একটা অবস্থা তৈরি করবে, এর মধ্যে কি হবে ধরো প্রথমে এ বি আর সি এর মধ্যে বন্ড ছিল, এখানে কি ছিল বি আর সি এর মধ্যে বন্ড ছিল। এবার কি হবে এ আর বি কাছাকাছি আসবে, এসে কি করবে এর মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হবে এবং এই বন্ডটা ভাঙবে এবং এই যে একটা মাঝখানে একটা খুবই অস্থায়ী যৌগ এবং এই অস্থায়ী যৌগটাকে আমরা বললাম কি না এটা থেকে ট্রানজিশন স্টেট বলা হয়। এই যে অস্থায়ী জটিল যৌগটা তৈরি হলো সেটা কি হবে দ্রুত শক্তি বর্জন করবে, ঠিক আছে, শক্তি বর্জন করে নিয়ে ও হচ্ছে প্রোডাক্টটা দেবে। তো তাহলে এই যে মাঝখানে যে একটা অবস্থা তৈরি হলো এটা কি এটা অস্থায়ী, এটা হচ্ছে কি অস্থায়ী অস্থায়ী জটিল যৌগ। তার মানে কি বিক্রিয়ক পদার্থগুলো সবসময় কি করবে ওরা একটা মাঝখানে এরকম একটা ইন্টারমিডিয়েট অবস্থা মানে একটা অস্থায়ী জটিল যৌগ তৈরি করবে তারপরে কিন্তু প্রোডাক্টটা দিয়ে দেবে। এবার তাহলে এটাকে আমরা কি করব ওই যে তোমার আমরা সক্রিয়করণ শক্তি যে গ্রাফটা তৈরি করেছিলাম সেই গ্রাফটা দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবো। এরকম ধরে নাও এখান থেকে ধরে নাও তোমার ওই এনার্জিটা আছে, এদিকে ধরে নাও রিঅ্যাকশন কোঅর্ডিনেট আছে। এবার এই বিক্রিয়ক পদার্থটার নিজে একটা শক্তি আছে, এটা ধরে নাও প্রোডাক্টের শক্তি আছে। এবার কি করতে পারে না তোমার হচ্ছে গিয়ে প্রথমে এই যে ধরে নাও এখানে কি ছিল এ ছিল তার সঙ্গে তোমার বিসি এই বিক্রিয়ক পদার্থগুলো ছিল। এবার এরা কি করে প্রথমে তোমার একটা জটিল যৌগ তৈরি করে একটা শক্তি বৃদ্ধি করে মানে শক্তি শোষণ করবে, করে নিয়ে তোমার একটা জটিল অবস্থা তৈরি করবে জটিল অবস্থা যেখানে তোমার কি তৈরি হবে না এ ডট ডট করে বি ডট ডট করে সি মানে একটা জটিল অবস্থা ওরা তৈরি করলো। এবার তারপরে কি করবে এখান থেকে ওরা শক্তি ছেড়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে প্রোডাক্টটা তৈরি করবে। মানে এই যে মাঝখানে এখান থেকে কি করলো এই জায়গাটা শক্তি শোষণ করলো আর এই জায়গাটায় ও কি করলো না শক্তি বর্জন করে দিল, ঠিক আছে। এবার যত পরিমাণ শক্তি বর্জন করেছে সেই পরিমাণ শক্তিটা আমরা কি বাইরে পাবো এবং অর্থাৎ কি এটা এক্সোথার্মিক বিক্রিয়া হবে। তো তাহলে ট্রানজিশন স্টেটটা তাহলে কি বুঝতে পেরেছো, ট্রানজিশন স্টেটটা মানে কি বিক্রিয়ক পদার্থগুলো প্রথমে তারা নিজেদের মধ্যে কলিশন করে নিয়ে একটা অস্থায়ী জটিল যৌগ তৈরি করবে, সেই অস্থায়ী যে জটিল যৌগটা তৈরি হলো এবং তার শক্তিটা অনেকটাই বেশি হবে, সেই অস্থায়ী জটিল যৌগটা আমরা বলবো ট্রানজিশন স্টেট। এবং যেহেতু বিক্রিয়াগুলো ট্রানজিশন স্টেট এর মধ্যে দিয়ে যাচ্ছে তো তাহলে তাই জন্য ওই বিক্রিয়া অর্থাৎ কি যে সমস্ত বিক্রিয়ক পদার্থগুলো এই ট্রানজিশন স্টেটটা তৈরি করতে পারবে তারাই কি করবে না প্রোডাক্টটা দিতে পারবে। ট্রানজিশন স্টেট থিওরিতে এটাই বলা হলো। ব্যাপারটা বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে দেখো ট্রানজিশন স্টেট থিওরি এবং কলিশন থিওরি তোমার ব্যাপারটা এটুকুই ছিল। এবার আমরা এই চ্যাপ্টারের উপরে একটা ওভারঅল কনক্লুশন আমি একটা পেজের ছবি দেবো এবং সেই পেজের ছবি থেকে আমরা কি করবো না চ্যাপ্টারের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো আমরা ওই ছবির মধ্যে একটু আলোচনা করে নেবো, ঠিক আছে।